হার মারেন না, হার মারেন না, হার মারেন না, হার মারেন না, আমাকে হার মারেন না, হার মারেন না, হার মারেন না। আমি আর কোনো যৌতুক এনে দিতে পারবো না, আমি আর কোনো যৌতুক কোনোদিন এনে দিতে পারবো না। আমার বাবার শেষ সম্বল ছিল, শেষ একটু সম্বল ছিল, এখন জমির বিটাটা বাকি, এটা বিক্রি করে আমাকে যৌতুকের টাকা দিয়ে আমি সেটা পারবো না। আমাকে আপনারা মারেন, রক্তাক্ত করেন, যা করেন, আমি আর দিতে পারবো না। না না, এসিড মারেন না, আমার এসিড মারেন না, আমি এই মুখ আমি দেখাতে পারবো না। আঘাতের চিহ্ন নিয়ে আমি সারা জীবন আপনাদের সেবা করে যাব, আমাকে একটু সুযোগ দেন, আমাকে আর মারবেন না। আমার বিয়ের সময় আমার বাবা তার যেই সম্বল ছিল সব বন্ধক দিয়ে বিক্রি করে এসে আমার বিয়ে দিয়েছে। আমার ছোট ছোট দুইটা ভাই বোন, আমি কার কাছে বিচার চাইতে যাব, কার কাছে যাইব? আপনাদের কাছে আমি ক্ষমা চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করেন। এই রক্ত আমি কাউকে জানাবো না, কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এই মুহূর্তে যারা এখন আমাকে দেখছেন তাদের সকলকে জানাচ্ছি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ থেকে আমার 150তম লাইভ ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আমি ফারহানা পারভিন জুই, সহকারী শিক্ষক, চারভেদের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়। হঠাৎ করে আমার রক্তাক্ত শরীর দেখে বা আমার কান্না শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছেন, তাই তো? আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমরা বুঝে গেছো আমি তোমাদের জন্য কি পাঠ নিয়ে এসেছি। আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণী বাংলা দেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। তোমরা জানো প্রতি মঙ্গলবার ঠিক 7টায় জুই মিস চলে আসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে, কিন্তু আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে দেখা যায়, বেশিরভাগ ঘরেই দেখা যায় এই চিত্রটি। বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা এই চিত্রটি দেখে থাকি, শহরাঞ্চলেও কিছু কিছু নারী এরকম অত্যাচারের শিকার হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বে নারী পুরুষ সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে নারীদের অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দান করা। আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে নারী পুরুষ সমতা থেকে তিন নম্বর যে পার্টটি আছে সেটা হচ্ছে নারী নির্যাতন। নিশ্চয়ই বুঝে গেছো নারী নির্যাতন নিয়ে আজকে আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমি ক্লাসটি করছি, আজানের শব্দ শোনা যাচ্ছে, তোমরা আজানের উত্তরটি তোমরা দিয়ে নাও, আমি ক্লাসটি চালিয়ে যাচ্ছি। কিছু নারী প্রতিনিয়ত, আমরা নারীরা যারা আছি প্রতিনিয়ত কেউ শারীরিকভাবে কেউ মানসিকভাবে আমরা অত্যাচারিত হচ্ছি। তোমরা তোমাদের পরিবারে দেখো কেউ না কেউ কোনো না কোনো ভাবে মানসিকভাবে বা শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে। এই যে আমাকে আজকে আঘাত করা হলো, আমি আঘাতের যৌতুকের কারণে যে আঘাত প্রাপ্ত হয়েছি, যেই অভিনয়টি আমি তোমাদেরকে দেখালাম, সেটা তো শারীরিক নির্যাতন, কিন্তু আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ভাবে মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে নারী নির্যাতন 3 রকমের হয়ে থাকে। 3 রকমেরটা মূলত উঠে এসেছে, সেটা হচ্ছে নারীদের এসিড ছুঁড়ে মারা, যৌতুকের দাবিতে নারীদের নির্যাতন ও হত্যা, এবং ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া। যৌতুক হচ্ছে নারী নির্যাতনে যৌতুকের ভূমিকা আমি শেষ করতে পারবো না। অনেক ক্ষেত্রে গ্রামাঞ্চলে এই যৌতুকের জন্য না মেয়েদের বিয়ে হচ্ছে না, বিয়ের পরে তারা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন প্লাস স্বামী দিয়ে তারা কি অত্যাচারিত হচ্ছে। এটা একটি ঘৃণ্য প্রথা, কিন্তু বর্তমানে আমরা অনেকেই আবার এই প্রথাকে সাপোর্ট করছি। কিভাবে করছি? আমরা বলি এগুলো উপহার, মেয়ের সাথে উপহার যাবে। বর্তমানে আচ্ছা, এই যে সমস্যাগুলো হচ্ছে, নারী নির্যাতিত হচ্ছে, আমরা বিভিন্ন নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি, নারী নির্যাতনের জন্য আমাদের সরকার কি করেছে?
বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়ে এই বিষয়টি নিয়ে কাজ করছে। তারা বিভিন্নভাবে এটি নিয়ে কাজ করে। নিপীড়নের যে শিকার হচ্ছে নারীরা, তারাই কিন্তু বিভিন্নভাবে তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে, আইনি সহায়তা দিচ্ছে, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। কিন্তু গ্রামাঞ্চলের অনেকেই এ ব্যাপারে সচেতন নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝে গেছো আমরা নারী নির্যাতন নিয়ে পড়বো। নারী নির্যাতন কেন হয়, এর কুফলগুলো কি, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী নির্যাতনের প্রতিরোধের ক্ষেত্রে কি কি কাজ করেছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এক কাজ করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দর তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৬৮ নাম্বার পৃষ্ঠাটি খোলো। দেখো ৬৮ নাম্বার পৃষ্ঠাতে আছে নারী নির্যাতন। আমাদেরকে জানতে হবে কি কি কারণে নারীরা নির্যাতিত হচ্ছে, নারী নির্যাতনের কারণগুলো মূলত কি, নারী নির্যাতনের প্রভাব কি, এবং জানতে হবে এই নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকারের পদক্ষেপগুলো। আর আমি যেটা মনে করি, সর্বোপরি এইসব নারী নির্যাতন দূর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি। প্রত্যেকটা নারীকে সচেতন হতে হবে, তাদেরকে কঠোর হাতে এসব দমন করতে হবে। পুরুষ শাসিত সমাজে আমরা কখনোই পুরুষের পোষানলে থাকবো না। আমাদেরকে অবশ্যই জাগ্রত হতে হবে, প্রতিবাদ করতে হবে, না হলে কোনো না কোনো মেয়ের মতো একদিন হয়তো আমরাও বিলীন হয়ে যাব। তাই পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন ছোট আছো, তোমাদের এখন থেকেই বুঝতে হবে কোন জিনিসটা খারাপ আর কোন জিনিসটা ভালো, এবং আমরা অবশ্যই ভালোকে গ্রহণ করব এবং খারাপের বিরুদ্ধে প্রতিরোধ করব। চলো এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ৬৮ নাম্বার পৃষ্ঠাটি খোলো। নারী নির্যাতন। বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকারকে মানবাধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, আমাদের যেই বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা যে প্রণয়ন করেছে, তার প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে নারী অধিকারকে মানবাধিকারের হিসাবে স্বীকৃতি দেওয়া। দেখো, মানব অধিকার আমরা অনেকগুলো অধিকার জেনেছি, তাই না? তার মধ্যে কিন্তু নারীদের অধিকারটিও আছে। কিন্তু প্রতিনিয়ত নারী নির্যাতিত হয়, ফলে নারীর মানবাধিকার খর্ব হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিভিন্ন ধরনের নারী নির্যাতন সম্পর্কে জানা যায়। আমি তোমাদেরকে বলেছি না যে 3টি ধরনের নারী নির্যাতন মূলত বাংলাদেশে বেশি হয়ে থাকে, আমাদের দেশে সারা বিশ্বেই হয়ে থাকে এই জিনিসগুলো। আমি একটা ভারতীয় প্রতিবেদন দেখেছিলাম, ভারতে প্রায় ভারত অনেক বড় বড় রাষ্ট্রে প্রায় 50%-এর উপরে মেয়েরা এই অ্যাসিড ছুঁড়ার কারণে কিন্তু তারা নির্যাতিত হচ্ছে। অ্যাসিড এমন একটা জিনিস যেটা সারা জীবনকে শেষ করে দেয়। আমাদের সুন্দর মুখের যে হাসি, সে হাসিটা নষ্ট করে দেয় এই অ্যাসিড। যেমন নারীদের অ্যাসিড ছুঁড়ে মারা, যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায়শই এরকম শুনে থাকি যৌতুকের জন্য তা যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়, তার শ্বশুরবাড়ি থেকে যৌতুকের চাপ দেওয়া হয়। স্বামী, শ্বশুরবাড়ির যে আত্মীয় স্বজন বা লোকজন আছে, তারা বিভিন্নভাবে নির্যাতন করে, শারীরিকভাবে নির্যাতন করে এবং মানসিকভাবেও নির্যাতন করে থাকে। তারপর ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া। আমাদের দেশে এই ধর্মীয় কুসংস্কারটি সবচেয়ে বেশি। আমরা অনেকেই মনে করি আমার স্ত্রী আমার কথার বাহিরে অন্য কোথাও যাবে কেন, বা আমার ঘরের বউ পাশের বাড়িতে যাবে কেন, পাশের ঘরে যাবে কেন। এই যে ধর্মীয় অনুশাসন, এগুলো এই কুসংস্কারগুলোর কারণে কিন্তু অনেক পরিবারে সমস্যা হয়। যেমন আমি রিসেন্ট এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, দেখেছিলাম। আমি যখন রামগতি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন আমাদের বাড়িতে এক মানে ছেলেরাই এসেছিল না বিচার চাওয়ার জন্য। মূলত কিন্তু তারাই দোষী, তারা আগেই এসে নিজেরাই সারেন্ডার করেছে যে আমরা পুলিশে মামলা দিব, আমার স্ত্রী এরকম এরকম অনেক সমস্যা করে। পরে জানা যায় যে ওই মেয়েটিকে তারা প্রতিনিয়ত নির্যাতন করত। মেয়েটি সন্তান সম্ভবা ছিল, সেই অবস্থায় মেয়েকে লাথি দেওয়া হয়েছিল। এবং তার মূল কারণ হচ্ছে মেয়েটি পাশের বাসার কোনো বাসায় গেলে বা পাশের ঘরে গেলে বা অন্য কারোর সাথে কথা বললে, কেন কথা বলবে, এই জন্য মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। আমি এই ঘটনাটি নিজের চোখে দেখেছিলাম। ঠিক এভাবে বাংলাদেশের কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে কোনো না কোনো মেয়ে নির্যাতিত হচ্ছে। তারপরে দেখো, যৌতুকের জন্য নারীরা নির্যাতিত হচ্ছে,
এই কারণে সমাজে অনেকে নারীকে বোঝা হিসেবে গণ্য করে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেমন চট্টগ্রামে একটা নিয়ম আছে, মেয়ে যদি বিয়ে দেয় তারা হাড়ি পাতিল থেকে শুরু করে যা আছে সবকিছু দিয়ে দেয়, দিতে হয়, এটা বাধ্যতামূলক। বিক্রমপুরে আমি শ্রীনগর মুন্সিগঞ্জে শ্রীনগরে গিয়েছিলাম, আমার এক হাজবেন্ড সেখানে জব করতেন। সেখানে এক মহিলা একদিন আমাকে এসে জিজ্ঞেস করলেন, ভাবি আপনার বিয়েতে কত টাকা দেয়া লাগছে? আমি রীতিমতো অবাক হয়ে গেছি। কেন ভাবি, আমাদের তো কোনো টাকা দিতে হয় না। কি বলেন? আমার হাজবেন্ডকে আমরা 3 লাখ টাকা দিছি এবং তাকে বিদেশে পাঠানো হবে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং বিদেশে পাঠানো এখনো হয়নি বলে সে আমার সাথে মাঝে মধ্যে খারাপ ব্যবহার করে। আমি এই কথাটি তখন আমি তখন নতুন নববধূ, আমি তখন এই কথাটি আমার মনের মধ্যে এমন ভাবে গেঁথেছিল যে বিভিন্ন জায়গার প্রথাগুলো কেমন, ওইখানে কিন্তু এই প্রথাটা আছে যে এভাবে দিতে হবে। আমি ওনাদের সাথে কথা বলে তখন জেনেছিলাম, আমার এখনো মনে আছে। ওই ভাবির বাচ্চার নাম ছিল লিখন। দেখো, অনেক ক্ষেত্রে পরিবারের বিনা অনুমতিতে মেয়েরা বাড়ির বাইরে যেতে বা কারো সাথে মিশতে পারে না। হ্যাঁ, অনেক সময় আমরা করি কি, আমাদের বাড়ির যে মেয়েরা আছে তাদেরকে আমাদের অনুমতি ছাড়া কোথাও যেতে দেই না। হ্যাঁ, কেন যাবে, এভাবেও কিন্তু তাদেরকে একটা মানসিক নির্যাতন দেওয়া হয়। নারী নির্যাতনের কারণে মেয়েরা শিক্ষা, বাহিরে কাজের দক্ষতা ও সুযোগ পেতে সুযোগে ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, আগের সময়টা আসলে এরকম ছিল, কিন্তু আমরা এখন যে পরিস্থিতিতে আছি এই সময় আমরা নারীরাই শিক্ষায়, সংস্কৃতিতে, কাজে কর্মে অনেকটাই এগিয়ে আছি, তাই তো? কেন বলতো? কারণ আমরা তো এখন সবাই সচেতন। নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কি করেছে? নারী সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বিষয় নিয়ে কাজ করেছে। নিপীড়নের শিকার নারী শিশুদের চিকিৎসা সেবা, এটা কিন্তু প্রশ্ন করব, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করছে। এছাড়াও নির্যাতন দমনের জন্য 2011 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে। তবে এই ধরনের নির্যাতন, নিপীড়ন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যতই নিয়ম থাকুক, নীতি থাকুক, আমাদের প্রয়োজন সামাজিক মূল্যবোধের উন্নয়ন। আমরা জানি অনেক নিয়ম আছে, অনেক নীতি আছে, মেয়েদের ফেভারে অনেক আইন আছে, কিন্তু আমরা মেয়েরা কি করি? আমরা আমাদের সংসার, স্বামী বলো, আমাদের পরিবেশ বলো, সবকিছুর কথা চিন্তা করে সেই আইনগুলো প্রণয়ন করতে যাই না, তাই তো? কিন্তু সেজন্য আমাদের কি করতে হবে? সামাজিক মূল্যবোধের উন্নয়ন করতে হবে। সামাজিক মূল্যবোধ যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো কখনোই সমাধান আসবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি নারী নির্যাতন কি, কেন হয়, নারী নির্যাতনে আমাদের সরকারের গৃহীত পদক্ষেপগুলো তোমরা বুঝতে পেরেছো। আমাদের সরকারের আরো কিছু পদক্ষেপ আছে, সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তার আগে দেখে নি কে কে এখন আমার ক্লাসে আছে, একটু হাই হ্যালো বলে নি, নাহলে তো আবার আমার মিষ্টি মিষ্টি পাখিগুলো রাগ করবে। হ্যাঁ, ও থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। মুন আছে, মঞ্জিলা আছে, তারা লিখেছে রাইট, রেহানামণি ম্যাম লিখেছে রাইট। আচ্ছা তোমরা থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমাকে আবার 150তম ক্লাস দেখে আমাকে ইয়ে করছে, কনগ্রাচুলেট করছে। থ্যাংক ইউ আমাকে কনগ্রাচুলেট করার জন্য। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক দিয়ে আমার ক্লাসটি শেয়ার করে আমাকে উপকৃত করবেন। আমি চাই আমাদের শেয়ারের মাধ্যমে প্রত্যেকটি ক্লাস আমাদের প্রতিটি শিশু, প্রতিটি অভিভাবকের কাছে পৌঁছে যাক, তাহলে কিন্তু আমাদের কষ্ট সার্থক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী নির্যাতন প্রতিরোধে কি কি কাজ করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো তো, আমি একটু ক্যামেরাটা পিছনে নেই, দেখা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আগে আলোচনা করব বাংলাদেশ শিশু একাডেমি। বাংলাদেশ শিশু একাডেমি কি কাজ করছে। হ্যাঁ, শিশু একাডেমি, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো। আমাদের বাংলাদেশ শিশু একাডেমি কি কাজ করছে? আমাদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কি কাজ করছে? সাংস্কৃতিক প্রশিক্ষণ চালু করেছে তারা, সাংস্কৃতিক প্রশিক্ষণ। তারপরে যেটি আছে সেটি হচ্ছে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার ব্যবস্থা, জাতীয় পর্যায়ে
প্রতিযোগিতার ব্যবস্থা। ব্যবস্থা এবং শিশু বিকাশ কেন্দ্র। শিশু বিকাশ কেন্দ্র, শিশুদের বিকাশে একটি শিশু বিকাশ কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শিশুদের বিকাশে বিভিন্ন রকমের কাজ করা হয় এবং বিভিন্ন অটিস্টিক শিশুরা আছেন, প্রতিবন্ধী শিশুরা আছেন, যারা শিশু বিকাশ কেন্দ্রে তারা সেবাগুলো পেয়ে থাকেন। ঠিক আছে। আর হচ্ছে দেখো, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার ব্যবস্থা। আমাদের শিক্ষার্থীদের মধ্যে একজন আছে জান্নাতুল মাইশা, ও জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে পুরস্কার পেয়েছেন, তাই না? এভাবে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়, সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়া হয়। সাংস্কৃতিক প্রশিক্ষণটা কেন দেওয়া হয়েছে? যে মনের শান্তি, মনের বিনোদনের জন্যই কিন্তু এই কাজগুলো করা হয়ে থাকে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বাংলাদেশ শিশু একাডেমি কি কি কাজ করে থাকে। এবার আমরা জানবো সেটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। মহিলা বিষয়ক অধিদপ্তর কি কাজ করে থাকে আমরা এখন সেটাই জানবো। ঠিক আছে। আমি কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই ক্লাসটা করছি। আমি ক্লাসের আগেও আমাদের ভোলা সদরের সম্মানিত শিক্ষক আয়শা হাসি ম্যামের বাসা থেকে এসেছি। আমার ল্যাপটপ আইসিটি বিষয়ে একটু ধারণা নেওয়ার জন্য আপনার কাছে আমি গিয়েছিলাম, সেখান থেকে এসে ক্লাসে জয়েন করেছি। আচ্ছা, মহিলা বিষয়ক অধিদপ্তর কি আছে? মহিলা বিষয়ক অধিদপ্তর। হ্যাঁ, মহিলা বিষয়ক অধিদপ্তর বিভিন্ন ভাবে নারী নির্যাতনের প্রতিরোধে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। কি কি কাজ করছে চলো আমরা সেটা দেখি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন। হ্যাঁ, নারী ও শিশু নির্যাতন, এটা খুবই গুরুত্বপূর্ণ। নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন। ন্যাশনাল দেখা যাচ্ছে কি? ন্যাশনাল হেল্পলাইন। 2 নম্বরে আছে ভিজিডি কর্মসূচি। ভিজিডি কর্মসূচি। তারপরে আছে মাতৃত্বকালীন ভাতা, যেটা আমরা পেয়ে থাকি। মাতৃত্বকালীন ভাতা, ই সার্ভিস কর্মসূচি, এগুলো লিখে নাও। ই সার্ভিস কর্মসূচি। তারপর আছে মহিলা সহায়তা কেন্দ্র। মহিলাদের বিভিন্ন রকমের সহায়তা করা হয় এখানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ন্যাশনাল হেল্পলাইন, ভিজিডি কর্মসূচি, মাতৃত্বকালীন ভাতা, ই সার্ভিস কর্মসূচি, মহিলা সহায়তা কেন্দ্র, বিভিন্ন ভাবে এই মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে আসছে। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে নারী নির্যাতন কেন হয় এবং এই নারী নির্যাতনের প্রভাবে কি হয়। এবার আমি একটি বাড়ির কাজ দিব, তোমরা ঝটপট করে বাড়ির কাজটি লিখে রাখবে এবং আমাকে অবশ্যই বাড়ির কাজ পাঠাবে। রিতার শ্বশুর বাড়ির লোকজন প্রায়শই তাকে মারধর করে। প্রায়শই তাকে মারধর করে। মারধর করে। ঠিক আছে। সে কিসের শিকার হচ্ছে? রিতা আসলে কিসের শিকার হচ্ছে? কিসের শিকার? শিকার হচ্ছে। তারপর এই ঘটনার 3টি কারণ। ঘটনার
তিনটি কারণ ও কুফল উল্লেখ করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাড়ির কাজটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো, সেটা হচ্ছে রিতার শ্বশুর বাড়ির লোক প্রায় তাকে কি করে, লোকজন প্রায়শই তাকে মারধর করে, তাই না? তাতে সে কিসের শিকার হচ্ছে? এই ঘটনার তিনটি কারণ ও কুফল লিখো। তোমরা এই ঘটনার তিনটি কারণ এবং কুফল এটা লিখে আমাকে বাড়ির কাজ পাঠাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার 150তম লাইভ ক্লাসে যারা অংশগ্রহণ করেছো সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সো আজকে আর নয়, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।